ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি গল্প অলৌকিক। লেখক কর্তা সিং দুগ্গাল, অর্থাৎ পাঞ্জাবি ভাষায় লেখা তার এই অলৌকিক গল্পটি অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ তার জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি গ্রন্থ থেকে। এই অলৌকিক গল্পটিতে আমরা দুটি গল্প পাব। এক, লেখকের মা তার কাছে একটা গল্প শোনাচ্ছেন, অর্থাৎ শিখ ধর্মের প্রবর্তক নানক কিভাবে তার শিষ্য মর্দানার তেষ্টা মিটিয়েছিল, তারই অলৌকিক একটা কাহিনী। আর দ্বিতীয়ত পাবো তার মায়ের বান্ধবী অর্থাৎ পাঞ্জা সাহেব কিভাবে শাখা হয়েছিল, কিভাবে দেশপ্রেমিকদের নিজেদের জীবন তুচ্ছ করে তাদের জল রুটি খাবার পৌঁছে দিয়েছিল, কিভাবে নিজের জীবনটাকে তুচ্ছ করেছিল, তারই একটা মর্মস্পর্শী বেদনা আমরা এই গল্পে পাব। গল্পটি শুরু হচ্ছে গুরু নানক হাঁটতে হাঁটতে পাঞ্জা সাহেব অর্থাৎ হাসান আবদালের জঙ্গলে পৌঁছালেন। ভয়ঙ্কর গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া গাছপালা, কোথাও জনমানবের চিহ্নমাত্র নাই। তারপর কি হলো মা, আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে চলেছে। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু জল কোথায়? গুরু নানক তাকে বোঝানোর চেষ্টা করলেন, ভাই মর্দানা, একটু সবুর করো, পরের গায়ে গেলে জল পাবে। কিন্তু মর্দানার মুখের ভাব একগুঁইমে দেখে গুরু গভীর সমস্যায় পড়লেন, কারণ অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, আর মর্দানা যদি বেঁকে বসে তাহলে সবাইকে ঝক্কি পাওয়াতে হবে। তাই গুরু নানক তাকে বোঝাচ্ছেন, দেখো মর্দানা, এটা ভগবানের অভিপ্রায় হিসাবে মেনে নাও, পরের গায়ে গেলে তুমি জল পাবে। কিন্তু মর্দানা নড়তে রাজি নয়, সেখানে বসে পড়লেন। মর্দানের অবস্থা দেখে গুরু একটু অসন্তুষ্ট হলেন, একটু হাসিও পেলেন। তাই মর্দানের অবস্থা দেখে তিনি ধ্যানে বসলেন। গুরু নানক ধ্যানে বসলেন। ধ্যান থেকে অর্থাৎ চোখ খুলে দেখেন যে জল ছাড়া মাছের মতো মর্দানা ছটপট করছে। তাই সদ্গুরু ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মর্দানাকে বললেন, ভাই মর্দানা, এই পাহাড়ের চূড়োয় বলিকান্ধারী নামক এক দরবেশ কুটির বেঁধে থাকে, তার কুয়োতে তুমি জল পেতে পারো। তারপর কি হলো মা? মর্দানা জল তেষ্টা মিটলো কিনা, অর্থাৎ জল পেল কিনা জানার জন্য তর সইছিল না। গুরু নানকের কথা মতো মর্দানা সেই ছুটেই চলে গেলেন পাহাড়ের চূড়ায়। একে তৃষ্ণার্ত, তার উপর গনগনে রোদ, মাথা ঘামে নিয়ে মনে হচ্ছে পথেই মারা যাবে। তাই অনেক কষ্ট করে সেই রোদ মাথায় নিয়ে একসময় পাহাড়ের চূড়ায় উঠলেন এবং বলিকান্ধারীকে সেলাম জানিয়ে একটু জল চাইলেন। বলিকান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করলেন। যখন কুয়োর দিকে যাচ্ছে হঠাৎ ওর মনে একটু প্রশ্ন জাগলো, অর্থাৎ বলিকান্ধারীর মনে প্রশ্ন জাগলো যে তিনি কোথা থেকে আসছে। এই কথা শুনে শিষ্য মর্দানা জানায় যে আমি পীর নানকের সঙ্গে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি, বড় তৃষ্ণা পেয়েছে, তাই কোথাও জল নেই, তাই আপনার কাছে এসেছি। অর্থাৎ নানকের কথা শুনে অর্থাৎ বলিকান্ধারী তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন এবং সেই আবার সেই কষ্ট করে ঘামে নিয়ে সেই পাহাড় থেকে এসে গুরুর কাছে সব কথা বললেন। গুরু বললেন, ভাই মর্দানা, তুমি আরেকটি বার যাও, এবার গিয়ে বলবে যে আমি পীর নানকের সঙ্গে। তো গুরুর আদেশ তো অমান্য করতে পারলেন না, তাই আবার যেতে লাগলেন। ভাবছে যা অবস্থা, পথেই হয়তো প্রাণটা বেরিয়ে যাবে, এত গনগন তৃষ্ণার্ত আর বোধহয় হাঁটতে পারেন, পথেই হয়তো মারা যাবে। তবুও গুরুর আদেশ অমান্য করতে না পেরে আবার তিনি চললেন সেই বলিকান্ধারীর উদ্দেশ্যে। সেখানে গেলেও বলিকান্ধারী আবার তাকে অপমান করলেন, বললেন যে আমি কাফিরের শিষ্যকে এক গণ্ডূষ জল দেব না, অর্থাৎ এক হাতের আঁজলা সমান যে জলটুকু, সেই জলটুকু আমি কাফিরের শিষ্যকে দেব না, বলে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আবার মর্দানা আবার সেই কষ্ট করে ঘামে নে বোধহয় পথে প্রাণটা বেরিয়ে যাবে, এমন কষ্ট করে এসে গুরুর কাছে বললেন যে সব কথা নিবেদন। গুরু বললেন, ভাই মর্দানা, তুমি আর একটি বার যাও, জয় নিরঙ্কার ধ্বনি দিতে যাও। আদেশ অমান্য করে ভাবছে এইবার হয়তো আর ফিরে আসবে না, পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তবু অনেক কষ্ট করে সেই মর্দানার পায়ের কাছে গিয়ে পড়লেন এবং তিনি জয় নিরঙ্কার ধ্বনিতে একটু জল চাইলেন। সেখানেও আবার দূর দূর করে তাড়িয়ে দিলেন এবং যাতা বলে অপমান করলেন, নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য একটু জল জোগাড় করতে পারছে না বলে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এরপর শিষ্য মর্দানা এসে গুরুর পায়ে মূর্ছিত অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। তারপর গুরু তার পিঠে হাত দিয়ে অর্থাৎ জ্ঞান ফিরিয়ে আনার পর বললেন, ভাই মর্দানা, সামনের পাথরটা তোলো। পাথরের চাইটা তোলা মাত্র জলের ঝর্ণা বেরিয়ে এলো। এরপর সেই জল থেকে তৃষ্ণা নিবারণ করলেন। ঠিক সেই সময় বলিকান্ধারীর জলের প্রয়োজন হলো। তিনি কুয়োতে গিয়ে দেখলেন এক ফোঁটা কুয়োতে জল নেই।
তিনি দেখলেন নিচে বাবলাতলায় অনুচর সহ নানক বসে আছেন। তার তলা দিয়ে জলের ঝর্ণা। তিনি রেগে গিয়ে একটা পাথরের চাই গড়িয়ে দিলেন। মর্দানা ভয় পেলেন। গুরু নানক বললেন, ভয়ের কিছু নেই, জয় নিরঙ্কার ধ্বনি দাও। পাথরটা যখন গড়িয়ে আসছে, গুরু হাত দিয়ে পাথরের চাইটা থামিয়ে দিলেন। এবং যার নাম হাসান আবদারের জঙ্গল, বর্তমান যেটা পাঞ্জা সাহেব, যেখানে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে আছে। গল্পটা শুনতে খুব ভালো লাগছিল। যখন পাথরের চাই হাত দিয়ে থামিয়ে দেয়, গল্পটা তার মাথা বিগড়ে দিল। মায়ের সঙ্গে তর্ক শুরু করে, কারণ কেউ হাত দিয়ে পাথরের চাঙড় থামাতে পারে, এটা অসম্ভব। হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতিতে জল আবিষ্কার করা যেতেই পারে, কিন্তু হাত দিয়ে পাথর চাঙড় এটা অসম্ভব। কেউ হয়তো খোদাই করে রেখেছে। মা তার সন্তানের মুখের ভাব দেখে তিনি চুপ করে গেলেন। এই গল্পটা বার কয়েক গুরুদ্বারেও শুনেছে, এই একইবার মাথা ঘেমেছে, এটা কী করে সম্ভব। বার কয়েক স্কুলের মাস্টারমশাইয়ের মুখে শুনেছে, প্রতিবার মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করে। মাস্টারমশাই বলেন, যে পারে সে পারে বলে চুপ করে দিয়েছিলেন। কিছুদিন পরে শুনলাম যে পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা আসলে কি সেটা আমি জানতাম না। শাখার খবর শোনা মাত্র মা তো খুব কান্নাকাটি করছে এবং শাখা হলে বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, মেঝেতে শুতে হতো। মা তো খুব কান্নাকাটি করছে। আমাদের বাড়ি থেকে তো পাঞ্জা সাহেব বেশি দূরে নয়। মা তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে সে পাঞ্জা সাহেবের উদ্দেশ্যে রওনা দিলেন, সঙ্গে আমি আর আমার ছোট বোন। তবে শাখাটা কি একটুখানি বলে রাখি, শাখাটা হচ্ছে মহৎ কোনো উদ্দেশ্যে শিখ ধর্মের প্রবর্তক মানুষরা নিজের প্রাণ বলিদান দেওয়াকে বলা হচ্ছে শাখা। অর্থাৎ মার সঙ্গে যখন দুই ভাই বোনে যখন গেলাম, পাঞ্জা সাহেবে গিয়ে একটা আশ্চর্য ঘটনার কথা জানতে পারলাম যে দূরের শহরে ফিরিঙ্গিরা ভারতবাসীর উপর গুলি করছে এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই মৃতের মতো পড়ে আছে। আর অন্যদের সব ধরে দূর শহরে অর্থাৎ জেলে পাঠানো হচ্ছে। ক্ষুধা তৃষ্ণা কাতর প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম। সেই পাঞ্জা সাহেব লোকজন এই খবর শুনে সবাই উত্তেজিত। মায়ের বান্ধবীর মুখে সমস্ত ঘটনাটা আমরা শুনছি। মায়ের বান্ধবী বলছেন যে সবাই ভাবলো যে পাঞ্জা সাহেবের জঙ্গলে গুরু নানক তার শিষ্য মর্দানা তেষ্টা মিটিয়েছিল, আর সেখান দিয়ে স্বাধীনতা সংগ্রামী ক্ষুধা তেষ্টা কাতর মানুষজন যাবে, এটা হতে পারে না। তারা ঠিক করলো ট্রেনটা থামানো হবে। তাই স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাফ করা হলো। কিন্তু ফিরিঙ্গিদের কড়া হুকুম, ট্রেন কোথাও থামানো যাবে না। তাই তারা একটা সিদ্ধান্ত নিল, ঝড়ের বেগে ট্রেন আসবে, থামাবে কী করে। তাই একের পর এক বাড়ির পুরুষরা অর্থাৎ বয়স্ক ব্যক্তিরা সবাই সেই ট্রেন লাইনে শুয়ে পড়লো। তারপর বাড়ির বউরা সেই ট্রেন লাইনে তার পাশে শুয়ে পড়লো। তারপর বাচ্চারা। এরপর ট্রেন হুইসেল দিতে দিতে আসছে, হয়তো গতি আগে কমিয়েছে, কিন্তু সবাই একে একে শুয়ে আছে এবং ট্রেন গতি থামিয়েছে। কিন্তু ট্রেনটা যখন এসে থামলো, এর বুকের উপর দিয়ে চলে গেল। লেখকের মায়ের বান্ধবীর মাথার কাছে এসে ট্রেনটা থামলো। চোখ খুলে দেখলো যে মানুষের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে, ট্রেনটা পিছুতে লেগেছে। আর প্রত্যেকের বুক থেকে একটা কেটে দু টুকরো হয়ে গেছে, থেতলে গেছে, আর তার একটা রক্তের একটা স্রোত খালপাড়ের উপর দিয়ে বয়ে চলেছে। সারাদিন আমি মুখে কিছু দিতে পারিনি। সারাদিন কিছুদিন শুধু অবাক বিহ্বলভাবে বসে আছি। ফেরার পথে মা সেই পাঞ্জা সাহেবের গল্প বোনকে শোনাচ্ছিলেন। কিভাবে গুরু নানক হাসান আবদালের জঙ্গলে পৌঁছেছিলেন, কিভাবে শিষ্য মর্দানা তেষ্টা পেয়েছিল, কিভাবে বলিকান্দারের কাছে তিনবার গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এলো, কিভাবে পাথর তোলার পরে জল বেরিয়ে এলো, কিভাবে হাত দিয়ে পাথর চাঙড় থামিয়ে দিয়ে। এই গল্প শুনতে শুনতে বোনও প্রতিবাদ করে, এটা কি করে সম্ভব, হাত দিয়ে কিভাবে পাথর চাঙড় থামানো যায়। আমি বললাম যে ঝড়ের বেগে আসা ট্রেন যদি থামানো যায়, তাহলে পাথরের চাই কেন থামানো যায় না। এই যারা নিজেদের প্রাণ তুচ্ছ করে ওই ক্ষুধার জন্য অন্ন জল রুটি অর্থাৎ রুটি ডাল লুচি পায়েস যারা নাই করে অর্থাৎ স্বাধীনতার সঙ্গে পৌঁছে দিয়েছিল, আমার চোখের জলটা তাদের জন্য। অনুবাদক অনিন্দ্য সৌরভ।